প্রকাশ্য আমরা বিজেপির টাকা নেবো, ম্যানেজ করে দিত। গোপনে নেবো না, প্রকাশ্য নেবো। চাচা বলবে, মামা বলবে, জ্যাঠা বলবে, মাসি পিসি কি বলবে? কেন এখন শক্তিশালী তৃণমূল, ঘোড়ার ডিম শক্তিশালী। শুধুমাত্র গুন্ডার পুলিশ নিয়ে ওরা এখন টিকে আছে, ওদের পায়ের নিচে একটাও মাটি নেই। তুই মমতা ব্যানার্জি স্ট্যাম্প পেপারে লিখে দিতে পারে যে বিএমপিগুলো নির্বাচিত হবে আর যে এমএলএগুলো আছে একটাও দল পরিবর্তন করবে না, এইটা স্ট্যাম্প পেপারে আমি লিখে দিচ্ছি। তাহলে নওশাদ সিদ্দিকী যে 8টা দিয়েছে আগামী দিনে যে প্রার্থী দেবে সব কটাই তুলে নেবে। তবে হ্যাঁ, শর্ত থাকবে। আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, এখানকার যিনি বিদায়ী এমপি বর্তমান তৃণমূলের যিনি নেত্রী, তাকেও চ্যালেঞ্জ করছি। আপনার নেত্রীকে বলুন, এই অভিষেক ব্যানার্জির পিসিকে বলুন, অভিষেক ব্যানার্জিকে বলুন যে যদি সিএ এর বিরুদ্ধে প্রকৃত অর্থে লড়াই করতে চান, যদি আপনার লড়াইটা সত্যিকারের থাকে, সিএ এর বিরুদ্ধে, এনআরসির বিরুদ্ধে যদি সত্যিকারের লড়াই থাকে, চলুন সুপ্রিম কোর্টে গিয়ে কেস করবেন। যদি না টাকা থাকে নওশাদ সিদ্দিকী দেবে, আপনাকে কিন্তু সইটা করতে হবে। বিজেপির নাকি আমরা টাকা নিচ্ছি, তাই তো? এবার যারা বলছে তাদের একটু পাস্ট রেকর্ড দেখুন। তৃণমূল বেশি বলছে। 1998 সালে তৃণমূল কোথায় ছিল? 1997 কোথায় ছিল? 96 92 কোথায় ছিল? 1998 তৃণমূলের জন্ম হয়েছে বিজেপির গর্ভেই। 1999 তৃণমূল আর বিজেপির কি সম্পর্ক ছিল? 2000 সালে তৃণমূল আর বিজেপির কি সম্পর্ক ছিল? 2002 তৃণমূল বিজেপির কি সম্পর্ক ছিল? 2004 তৃণমূল বিজেপির কি সম্পর্ক ছিল? এইগুলো শুধু একটু তৃণমূলী বন্ধুদের কাছ থেকে জিজ্ঞাসা করবেন। আর আপনার কর্মী বন্ধুদেরকে যদি কেউ প্রশ্ন করে, এটা উল্টে তাদেরকে জিজ্ঞাসা করবেন, বলবেন এ কথা বলো, তারপরে আমাদের কথা বলবে। তারপরে পরেই বলবেন তোমরা তো বলছো বিজেপির কাছ থেকে টাকা নিয়েছে, আমরা তো দেখতে পাচ্ছি না, আমাদের তো গাঁটের টাকা দিয়ে প্রোগ্রাম করতে হচ্ছে, চেয়ার লাগানোর মতো আমাদের বাজেটে নাই, চেয়ার লাগানোর বাজেট আমাদের নাই। যদি আজকের পর থেকে কেউ বলে, কর্মী বন্ধুদের বলবো, আপনারা ওদেরকে বলবেন ভাই প্রকাশ্য আমরা বিজেপির টাকা নেবো, ম্যানেজ করে দিত। গোপনে নেবো না, প্রকাশ্য নেবো, বুঝতে পারছেন না? তারপরেই বলবেন 90% তোকে দিয়ে দেবো, 10% আমরা পার্টি চালাবো নিয়ে। ওরা তো বলে প্রচুর টাকা দেয়, বিজেপি বলে নাকি হাজার হাজার কোটি টাকা দেয়। যদি 1000 কোটি টাকাই দেয় আমাদেরকে, ওই 10% আমাদের পার্টি গড়গড়িয়ে চলে যাবে। বলো, ওদেরকে 90% দিয়ে দেবো। মমতা ব্যানার্জি যদি বলে মমতা ব্যানার্জিকে দেবো, অভিষেক বাবু যদি বলে অভিষেক বাবুকে দেবো। আর যদি কেউ চুনোপুটি চারা না টানা যা বলবে, বলে 90% তোরা নিবি, 10% আমরা নেবো, প্রকাশ্যে নেবো, আমাদের ভাইজান বলেছে, ব্যবস্থা করে দিত। বিজেপি টাকা দেবে? যে বিজেপি ইলেকট্রাল বন্ডের নামে যে দুর্নীতি করেছে, আর ওই দুর্নীতির মাসুল আমাদেরকে দিতে হচ্ছে জনসাধারণকে। কারণ বিভিন্ন জীবনদায়ী মেডিসিন কোম্পানিগুলো, যে ওষুধগুলো কোম্পানিগুলো বিজেপিকে টাকা দিয়েছে, এই তৃণমূলকে খোঁজ নিয়ে দেখুন কত টাকা পেয়েছে। আর ঔষধের দাম বাড়িয়ে দিচ্ছে, আমাদেরকে বেশি দামে ঔষধগুলো কিনতে হচ্ছে। সে বিজেপি নাকি আবার আমাদেরকে টাকা দেবে? যে বিজেপির ব্যর্থতার জন্য মেঘালয় থেকে শুরু করে, মণিপুর থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন জায়গাতে মানুষে মানুষে বিভেদ হচ্ছে, মানুষকে হত্যা করছে, যে বিজেপি ক্ষমতা ধরে রাখার জন্য, টাকা কামানোর জন্য, সেই বিজেপি নাকি বলছে আবার টাকা দেবে। আবার নওশাদ সিদ্দিকীদেরকে বলছে নাকি আবার তাড়িয়ে দেবে, বিজেপি ছুটে নেতাগুলো বলছে আবার টাকা দেবে। শুধু আমাদেরকে বোকা বানানো হচ্ছে। বন্ধুগণ, যারা দায়িত্বশীলের এসেছেন, কানটা খাড়া করে শুনুন কি বলছি। এই নির্বাচনে তৃণমূলের কাছে কোনো ইস্যু নাই যে আমাকে ভোটটা দাও, শুধুমাত্র বিজেপির ভয় দেখানোর জন্য ছাড়া। বিজেপি চলে আসবে, আমাকে ভোট দাও, এটা ছাড়া তৃণমূলের কাছে কোনো ইস্যু আছে? ফুরফুরা শরীফে তৃণমূলের খুব কম জায়গায় দেয়াল লিখেছে, আবার পুলিশের সহযোগিতা নিয়ে দেয়াল লিখতে হচ্ছে নাকি অন্যজন তারা কাটাবে। আরে ছোট না ডাকা, যে তারা কাটাবে কেন ভাই? মানে লোক নাই, লোক অন্য অঞ্চল থেকে ভাড়া করে নিয়ে এসে লিখতে হচ্ছে। তো ওখানে আমি একটা লেখা দেখে খুব হাসি লাগলো, সিএ এর বিরুদ্ধে লড়তে কল্যাণ ব্যানার্জিকে ভোট দিন। 2019 সালে ওটা লিখেছিল, 2024 ওটা লিখছে। তাহলে সিএ এর বিরুদ্ধে কতটা কল্যাণবাবু লড়াই করেছেন, কতটা মমতা দিদি লড়াই করেছে, সে খতিয়ানটা দেখাকে একটু। উল্টে কি আমরা দেখেছি, সিএ এর সময় 2019-এ সিএ এর বিষয়টাতে নিয়ে যখন আন্দোলন করেছিল পশ্চিমবাংলাতে, সারা ভারতবর্ষে হয়েছে, পশ্চিমবাংলাতেও আন্দোলন হয়েছে, কিন্তু আন্দোলনের মধ্যে কিছু দুষ্কৃতী ঢুকে ট্রেন জ্বালিয়েছিল, ভাঙাভাঙি করেছিল, তাদেরকে ধিক্কার নিন্দা জানাচ্ছি। কিন্তু যারা শান্তশিষ্টভাবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে আন্দোলন করেছিল, মমতা ব্যানার্জির পুলিশ প্রায় হাজার হাজার ছেলে মেয়েদের নামে, ওই হাজার হাজার ছেলে মেয়ের মধ্যে প্রায় 95% ছেলে মেয়ে মুসলিম সমাজের ছিল, তাদের নামে মিথ্যা মামলা দিয়েছিল এই মমতা ব্যানার্জি। আরে আন্দোলনটা ছিল তো বিজেপির বিরুদ্ধে, সিএর বিরুদ্ধে।
আন্দোলন ছিল, মোদী বাবুর বিরুদ্ধে আন্দোলন ছিল, অমিত শাহজির বিরুদ্ধে আন্দোলন ছিল। মমতা ব্যানার্জি কেন মিথ্যা মামলা দিল? মমতা ব্যানার্জির বুকটা চিনচিন করছিল। মোদীর বিরুদ্ধে কথা বলছে, অমিত শাহর বিরুদ্ধে কথা বলছে, আরএসএস এর বিরুদ্ধে কথা বলছে, ওনার বুক চিনচিন করছিল। ওই জন্য ফুরফুরা শরীফে আমাদের বাড়িতে পুলিশ পাঠিয়েছিল, যেই দিনকে সিএর হাত থেকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টের নওশাদ সিদ্দিকী গিয়েছিল। ভাবতে পেরেছেন? সেই মমতা ব্যানার্জি বা তার দল বলছে নাকি সিএর হাত থেকে বাঁচাবে। সত্যিকারের যদি সিএর হাত থেকে আপনাদের বাঁচাতে চাই, সুপ্রিম কোর্টে এখনো যায়নি কেন? এ কথাগুলো আপনারা কোথায় গিয়ে বলবেন? আপনাদের আমি এখন বক্তব্য শোনাচ্ছি না, এগুলো কোথায় গিয়ে বলবেন? মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে বলবেন। যদি সিএর হাত থেকে বাঁচাতে চাই, সুপ্রিম কোর্টে এখনো কেন যায়নি? আপনাদের বলে রাখছি, মমতা ব্যানার্জি সব করবে, সুপ্রিম কোর্টে যাবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি, আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, এখানকার যিনি বিদায়ী এমপি, বর্তমান তৃণমূলের যিনি নেত্রী, তাকেও চ্যালেঞ্জ করছি। আপনার নেত্রীকে বলুন, এই অভিষেক ব্যানার্জির পিসিকে বলুন, অভিষেক ব্যানার্জিকে বলুন যে যদি সিএ এর বিরুদ্ধে প্রকৃত অর্থে লড়াই করতে চান, যদি আপনার লড়াইটা সত্যিকারের থাকে সিএ এর বিরুদ্ধে, এনআরসির বিরুদ্ধে যদি সত্যিকারের লড়াই থাকে, চলুন সুপ্রিম কোর্টে গিয়ে কেস করবেন। যদি না টাকা থাকে, নওশাদ সিদ্দিকী দেবে, আপনাকে কিন্তু সইটা করতে হবে। টাকা নেই, টাকা নেই, সিবিআই না মামলা ইনভেস্টিগেশন করে, ইডি না ইনভেস্টিগেশন করে, সেন্ট্রাল এজেন্সি না এটা তদন্ত করে, সেটাকে আটকানোর জন্য চুরি করেছে, এই চুরি তদন্ত না কেন্দ্রীয় এজেন্সি করে। এখানে হাইকোর্ট, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট করতে পারছে। আর যাদেরকে সিএর ভয় দেখিয়ে তুমি ভোট নিচ্ছ, তাদের ভয়টা কাটানোর জন্য সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করতে পারছো না। এই নাটক হচ্ছে না? এটা আপনারা বাড়িতে বাড়িতে গিয়ে বলুন, মানুষকে বোঝান। কেন এইবারে যে তৃণমূল যে প্রার্থীর লিস্টটা একটু খুলে দেখুন আপনারা। আপনাদের কেন দেখতে বলছি? আপনারা আমাদের চোখ কান, আপনারা আমাদের মুখ আইএসএফের। আপনারা জানলে বুথের সাধারণ মানুষটাও জানতে পারবে, আপনারা জানলে ওই বুথের ভ্যান্স লোকটা জানতে পারবে, আপনারা জানলে বুথের কৃষকটাও জানতে পারবে, আপনারা জানলে ওই বুথের মৎস্যজীবীটাও জানতে পারবে, আপনারা জানলে বুথের যিনি দিন আনে দিন খায় সেই মানুষটাও জানতে পারবে আসল সত্যটা কি। আপনাদের ওই জন্য জানিয়ে রাখছি, কি করবেন লিস্টটা দেখুন না। কৃষ্ণ কল্যাণী কে? রায়গঞ্জের যিনি তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন কে? বিজেপির এমএলএ। রানাঘাট দক্ষিণ থেকে বিজেপির এমএলএ ছিল মুকুটমণি অধিকারী, এখন কার এমপি সিটে কন্টেস্ট করছে জানেন? তৃণমূলের। এই ধরনের অনেকগুলো আছে যারা বিজেপির এমএলএ হয়ে বিধানসভায় গিয়েছিল, এখন টিকিট পায়নি বলে তৃণমূলে চলে এসেছে, মানে স্বার্থের জন্য। আপনি আমি যদি তাকে ভোট দিয়ে জেতালাম, বিজেপির হাত থেকে বাঁচতে হবে, তাই তো? তৃণমূলকে ভোট দিলাম, তাহলে বিজেপির হাত থেকে বাঁচতে গিয়ে তৃণমূলের যাকে ভোট দিচ্ছি সে তো ভেতরে বিজেপি হয়ে বসে আছে ভাই, ওর থেকে ভোটটা তো নোটাতে দেওয়া দরকার। আপনি যদি মনে করেন বিজেপির হাত থেকে বাঁচার জন্য, আপনি মিন্স আপনাকে বলছি কারণ আপনি বুথের লোককে গিয়ে বুঝান। আপনাদের ডেকে বলা মানে কি? আপনারা বুথের লোককে বোঝান গিয়ে, ভাই তুমি বলছো বিজেপি চলে আসবে, তৃণমূলকে ভোটটা দিতে হবে, তো এটা তো ওরা তৈরি করেছে, এই বাইনারি। বিজেপি তৃণমূলের বাইরে নাকি কেউ নেই, এটা বাইনারি তৈরি করেছে মিডিয়ার একটা অংশকে কাজে লাগিয়ে, সব মিডিয়া নয়, একটা অংশকে কাজে লাগিয়ে। আপনি বলুন, তাহলে বিজেপির হাত থেকে বাঁচতে গেলে তাহলে কাকে ভোট দেবে বাবু? চাচা বলবে, মামা বলবে, জ্যাঠা বলবে, মাসি পিসি কি বলবে? কেন এখন শক্তিশালী তৃণমূল, ঘোড়ার ডিম শক্তিশালী। শুধুমাত্র গুন্ডার পুলিশ নিয়ে ওরা এখন টিকে আছে, ওদের পায়ের নিচে একটাও মাটি নেই। ওদের পায়ের নিচে মাটি আছে? জোর করিয়ে তার 100 দিনের কাজের টাকা দেবার নাম করে আর মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলোকে চাপ দিয়ে এখন যে প্রোগ্রাম করে এ করাচ্ছে, কি বলে, ভিড় জমাচ্ছে। ও তো ভোট আইএসএফ এর আছে, ও তো আইএসএফ এর ভোট। ও যখন চুপচাপ খামে চাপ ওরা দেবে, কিন্তু কিছু মানুষকে ভুল বুঝিয়ে দিচ্ছে যে বিজেপিকে আটকানোর জন্য নাকি তৃণমূলকে লাগবে। তাই আপনাদের বলবো, আপনারা বুথে গিয়ে তাদের বলুন 6 থেকে 8 জন এমন আছে যারা একবার করে ঘুরে চলে এসছে বিজেপি থেকে তৃণমূলে। ওই ভোটটা দেওয়ার পরে ও বিজেপিতে লাফ মারবে না, এই দায়িত্ব মমতা ব্যানার্জি নিতে পারবে তো? আর নাহলে একটা লিখিত মমতা ব্যানার্জিকে স্ট্যাম্প পেপারে দিতে বলুন তো, দেবে? আমি আপনাদের বলছি, যদি মমতা ব্যানার্জি স্ট্যাম্প পেপারে লিখে দিতে পারে যে এমপিগুলো নির্বাচিত হবে আর যে এমএলএগুলো আছে একটাও দল পরিবর্তন করবে না, এইটা স্ট্যাম্প পেপারে আমি লিখে দিচ্ছি, তাহলে নওশাদ সিদ্দিকী যে 8টা দিয়েছে আগামী দিনে যে প্রার্থী দেবে সব কটাই তুলে নেবে। তবে হ্যাঁ, শর্ত থাকবে, যদি একটা এমএলএ একটা এমপি দল পরিবর্তন করে মুখ্যমন্ত্রী সিট থেকে তাকেও পদত্যাগ করতে হবে। পারবে?
আমি সাহস নিয়ে বলছি, আইএসএফ সাহস নিয়ে বলছে, ও জীবনে দিকে দিতে পারবে না। কারণ উনিও ভালো জানেন তিনি কজনকে গাদ্দারকে টিকিট দিয়েছেন ভাইপোকে বাঁচানোর জন্য। বাবু তুই চলে যা রে, নাহলে আমার ভাইপোটা গ্যারেজ হয়ে যাবে। বুঝতে পারছেন না? তিনি যদি আর ভাইপোর কথা ভেবে যদি আমাদের এত ভাইপোকে ধ্বংসের দিকে ঠেলে দেয়, জাহান্নামের দিকে ঠেলে দেয়, তাহলে আমরা আমাদের ভাই ভাইপোর কথা ভাববো না? তো আমরা আমাদের ভাই ভাইপোর কথা ভাবলে আমাদেরকে একটু দায়িত্বশীল হয়ে উঠতে হবে। আমাদের বুথে গিয়ে আমাদের বুথের চাচা খালা জ্যাঠা মামা পিসি যারা আছে তারা তাদের ভাই ভাইপোর কথা যাতে ভাবে সেইগুলো কানে পৌঁছে দিতে হবে। কি বললাম বুঝতে পেরেছেন? তাহলে একাধিক এমপি সিটে কন্টেস্ট করছে যারা ভিতর থেকে বিজেপি হয়ে বসে আছে, সেই সিটগুলোতে আমাদের কি হবে, দিলে ভোটটা পচে যাবে। আরও কিছু সিট আছে সেন্ট্রাল এজেন্সি একবার করে মিস কল দিয়ে রেখে দিয়েছে। কেমন মিস কল? ইডি একবার করে ডেকেছে, সিবিআই একবার করে ডেকেছে, আইটি রেট হয়েছে, বুঝতে পারছে না? ইনকাম ট্যাক্সের ডাক পড়েছে, একবার করে মিস কল দিয়ে রেখেছে। ও ভোটে জেতার পরেই ডাক পড়বে, ফাইনাল কল পড়বে।